আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো পরশু রাত থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল, যে কারণে কতটা পরিমাণে জামা কাপড় জমে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো কালকের যে ব্লগটা শেয়ার করেছিলাম, সেই ব্লগের মধ্যে যেহেতু রোদ্দুরের ভিডিওটাই তোমরা দেখেছো, তাই অনেকেই কমেন্ট করেছিলে যে তোমাদের ওখানে রোদ্দুর হয়েছে, আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে। তো না গো, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে, তবে ওই যে ভিডিওটা শেয়ার করেছি কালকের অ্যাড করেছি, ওটা কিন্তু তার আগের দিনকের ভিডিও। তো কালকের ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল, কালকে কোনো ব্লগই তুলতে পারিনি, তাই আর কি শেয়ার করা হয়নি। আমাদের এখানেও কালকের সারাটা দিন পরশু রাত থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি লেগেই আছে, যে কারণে বুঝতেই পারছো বৃষ্টি হওয়া প্রত্যেকটা জামা কাপড় একেবারে জমে গিয়েছিল। ছাদের মধ্যে জামা কাপড় একেবারে মেলার জায়গাই ছিল না। তো আজকের হচ্ছে রবিবার, সকালবেলায় উঠেই যখনই দেখলাম যে একেবারে ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, তাই মনটা ছটফট করছিল জামা কাপড়গুলো আগে মেলার জন্য। তাই কোনো কাজ না করে আগে চলে গিয়েছিলাম ছাদে, যতগুলো জামা কাপড় জমেছিল সেগুলোকে আগে মেলে দিলাম। তবে আজকের যে জামা কাপড় সেগুলো কিন্তু এখনও ধুইনি, কারণ আগের দিনে জামা কাপড় আগে শুকাক, কারণ একদমই দড়ি ফাঁকা ছিল না যে আজকের জামা কাপড়গুলো ধোবো, আর সময়ও ছিল না ধোয়ার মতো, কারণ হাজব্যান্ড তো কাজে বেরোবেন, তো ওনার জন্য তো নাস্তাটাও তো আমাকে রেডি করতে হবে। তাই যা যা আগের দিনের জামা কাপড় ছিল আগে সেগুলোকেই দিয়ে আসলাম, তারপর চলে আসলাম সোজা একেবারে ফ্রেশ হয়ে নাস্তাটা রেডি করলাম। গতকালকে রাত্রেবেলা রুটি করেছিলাম, তো সেই রুটিটা আর কি একটু তেলে ভেজে দিলাম পরোটা মতো করে। তো সেই সাথে চা করে নিচ্ছি, আর চা করতে এসেই দেখলাম চা পাতাটাও শেষ হয়ে গেছে, কিছুটা পরিমাণে ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তবে আমরা যেহেতু লিকার চা খাই, একেবারে কড়া করে লিকার চা করি, তারপরে যেহেতু দুধটা অ্যাড করি, সেক্ষেত্রে লিকারটা একটু কড়া না হলে না খেতে ভালো লাগে না। তাই চা পাতাটা ছিল, প্যাকেটটা কেটে ঢেলে নিয়ে একেবারে চা এবং রুটিটা করে ওনাকে নাস্তাটা দিয়ে দিলাম। তো এখন উনি বেরোননি, নাস্তা উনি করছেন, আর মেয়ে আগেই উঠে পড়েছে, তো ওকেও রেডি করে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও খেলাধুলা করছে। তো সেই ফাঁকেই আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইচ্ছা তো ছিল কম্বল সাথে বালিশগুলো আজকের রোদ্দুরে দেওয়ার, কিন্তু কি বলতো একদমই যেহেতু দড়ি ফাঁকা ছিল না, তাই আজকের আর কিছু রোদ্দুরে দেবো না, কালকে সব একেবারে গুছিয়ে রোদ্দুরে দেবো, কারণ একদিনে আবার এত কিছু দিতে গেলে সেগুলো তুলে আনা প্লাস জায়গাও নেই, তাই আজকের আর দিচ্ছি না। কালকের এইসব সমস্ত কম্বল বালিশ এগুলো সব রোদ্দুরে দেবো। তো একদিনে সব কিছু করতে গেলে নিজেরই হেডেক হয়ে যাবে, কারণ সেগুলোকে তো আবার তুলে আনতে হবে প্লাস গোছাতে হবে। তো আমার নিজেরই অনেকটা কাজ আর কি আমি বাড়িয়ে ফেলবো, তাই অল্প অল্প করেই কাজ করার চেষ্টা করি, যাতে আর কি মোটামুটি নিজেরই হেডেকটা কম হয়। তো এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এই যে হাজব্যান্ডও কিন্তু কাজে মোটামুটি বেরিয়ে যাবেন, রেডি হচ্ছেন। তো এখন কিন্তু ঘড়িতে এই বলতে পারো 8:30 থেকে 9টার মতো বাজে, বেশি বেলা হয়নি। তো আমার এর মধ্যেই কিন্তু সমস্ত কাজ গোছানো হয়ে যাচ্ছে। আর একদিক থেকে দেখতে গেলে মেয়ে উঠে পড়লেও কিন্তু এখন আর খুব একটা সমস্যা হয় না, যেহেতু বড় হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে দিলে মোটামুটি খেলাধুলা করে, তবে মাঝে মধ্যে একটু কান্নাকাটি ঘিনঘিন হয় বা দুষ্টামিটা করে আর কি। তো যাই হোক, এখানে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি, আজকে অনেকটা থালাবাটি বেরিয়ে গেছে, কারণ কালকে রাত্রিবেলা রুটি করেছিলাম, প্লাস আমি তো রাতে এখন থালাবাটি ধুচ্ছি না, কারণ অনেকটা পরিমাণে থালাবাটি হয়ে যায় না, অতটা পরিমাণে পানি ঘাটা যাবে না। আর আমার গলার সাউন্ড শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভীষণ ঠান্ডা লেগে গেছে, তাই কালকে রাতে একদমই ভাত খাইনি, রুটি করেছিলাম, রুটি খেয়েছি, ঠান্ডা লাগা আর কি, যা গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা, যার কারণে শব্দ শুনেই তোমরা বুঝতে পারছো যে ঠান্ডাই লেগে গেছে। তো যাই হোক, এখানে ঝট করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর উনি বেরিয়ে যাবেন, তারপরেই আমি ঘরটা ঝাড়ু দিয়ে পোঁছাপুছি করব, কারণ ঘর ঝাড়ু আর পোঁছাপুছি এই দুটো জিনিস এমনই একটা কাজ, দেখবে কেউ থাকলে না ঘরের মধ্যে করতে ভালো লাগে না, কারণ এই যে একদিক থেকে ঝাড়ু দেবে আর একদিক থেকে যদি কেউ হাঁটা চলা করে যায়, তাহলে দেখবে কতটা পরিমাণে বিরক্ত লাগে। তো সেই কারণে উনি বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি কাজটা করে থাকি, আমাদের নাস্তা করার আগে আমি শুধু ঘরটা ঝাড়ু দিয়ে নিই, নাহলে বাসি ঘরে তো আবার খাওয়া দাওয়া করতে নেই।
কিন্তু উনি চলে যাওয়ার পর আমি পুরোটা ঝাড়ু দিই, মানে ঘর, দালান, উঠান এগুলো আবার ঝাড় দিই। আবার মাঝে মধ্যে সময় থাকলে পুরোটাই সকালে দিয়ে নিই, আর যেদিনকে সময় কম থাকে সেদিনকে আর কি শুধু ঘরটুকুই আমি ঝাড়ু দিয়ে নিই, কারণ আমাদের তো ঘরের ফ্লোরেই খাওয়া দাওয়া হয়, আর বাসি ঘরে কখনোই খাওয়া দাওয়া করা যাবে না, সেই কারণে। তো যাই হোক, এখানে আমি এখন আবারও ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা তো অন্ধকারে ঝাড়ু দিয়েছিলাম, মেয়ে উঠে পড়বে সেই ভয়তে। তো এখন একেবারে ভালোভাবে ঝাড়ু দিয়ে একেবারে পোঁছাপুছিটা শেষ করে নেব, নিয়ে তারপরে দেখা যাক রান্নাঘরে যাব। তবে তার আগে যা যা আজকের কটা জামা কাপড় ছিল সেগুলোকে তো ছাদে ভিজিয়ে রেখে এসেছি। তো জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসবো, আর আজকের জামা কাপড়গুলো দিয়ে আসবো। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি মা? তো আমার ঘর মোছার আগে এই যে পোঁছাপুছিটা কিছুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেয়েরই কাণ্ড, মানে ও নিয়ে আর কি কিছুটা পোঁছাপুছি করছিল, যেমনটা হয় আর কি। তো যাই হোক, এখানে চলে আসলাম সোজা রান্নাঘরে। এসে কিন্তু এবারে ভাতটা বসিয়ে দেবো সব থেকে প্রথমে, তারপরে একদিকে তরকারি বসাবো। তবে তার আগে আমি না কিছুক্ষণ আগে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, আজকের সয়াবিন দিয়ে বাঁধাকপি ছক্কা করব। আর সেই সাথে গতকালকে যে আমি বেগুনি করেছিলাম, ভীষণ মজা লেগেছে, তাই আজকে আবারও করব। আসলে কি বলতো, কাটা বেগুন বা কোনো সবজি কেটে রাখলে দেখবি সেটা কিন্তু বেশি দিন ভালো থাকে না, দুদিনও ভালো যাবে না। তো কালকেরে তো অর্ধেকটা করেছিলাম, আর অর্ধেকটা পরিমাণে ছিল, তো এমনিতে তো পাতলা পাতলা করে করতে হয়, তো সেক্ষেত্রে অনেকটাই কালকে ভেজে নিয়েছিলাম। আর বাকি অর্ধেক যেটুকু আছে সেটা ভাবলাম ওইটুকু আর কি করব, তো ভাবলাম আজকেরও আর কি বেগুনি করে নেব। আর সেই সাথে সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন দিয়ে বাঁধাকপি ছক্কা করব, যেহেতু বাঁধাকপি ছিল। তো এই যে সয়াবিনটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, আর আমি না গরম পানির মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম, যে কারণে খুব ভালোভাবেই ভিজে গেছে। তো এই যে এখানে কিন্তু সয়াবিনটা প্রথমে ভেজে তুলে নেব, তারপর এই কড়াইতেই কিন্তু আমি বাঁধাকপিটা রান্না করে নেব। তো এখানে কিন্তু আমি সয়াবিনটা ভাজার জন্য শুধুমাত্র আমি লবণেরই ব্যবহার করেছি, আজকের হলুদ দিইনি। এমনিতেই দেখলাম কালার এসে যাচ্ছে, কারণ এই কড়াইতে কিছুটা তেল ছিল, তো সেই তেলের মধ্যেই যেহেতু ভাজাভুজিটা করছি, তাই দেখলাম এমনিতেই কালার এসে যাচ্ছে, তাই আমি আর হলুদের গুঁড়াটা ব্যবহার করিনি। জাস্ট একটুখানি লবণ দিয়েছি, আবার না দিলে কেমন ফিকে ফিকে লাগবে, সেই জন্য একেবারে লাল করে বা গোল্ডেন ব্রাউন করে আমি একেবারে সয়াবিনগুলো ভেজে নিলাম, তুলে নেব। নিয়ে এর মধ্যেই কিন্তু আমি এখন বাঁধাকপিটা বসিয়ে দেব। তো বাঁধাকপি কিন্তু আমি আলাদাভাবে সিদ্ধ করে নিইনি, এভাবেই কিন্তু রান্না করব, কারণ বাঁধাকপিটা একদমই আর কি ভালো ছিল, যাকে বলে একেবারে ফ্রেশ। তো সেই জন্য এমনিতে বাঁধাকপি অনেক দিন হয়ে গেলে সেটাকে সিদ্ধ করে নিলে ভালো, তবে যেহেতু একদমই টাটকা ছিল সেই জন্য আমি আর সিদ্ধ করলাম না। তো এখানে এই যে বসিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে, এখানে একটা কাঁচা মরিচও দিয়েছি, সাথে আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু, দিয়ে আবারও কিছুক্ষণ আর কি আলুটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে সমস্ত রকমের মশলা আমি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে একটুখানি আমি পানি দিয়ে দেবো, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, সেই জন্য। তারপরে কিন্তু এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে তারপরে আমি উপর থেকে টমেটো দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বেরোবে, সেই জন্য আমি এখনই পানিটা ব্যবহার করব না। তো যখন আমি বাঁধাকপির পানিটা একেবারে শুকিয়ে যাবে, ভালোভাবে কষিয়ে নিতে পারবো, তারপরে কিন্তু অল্প একটুখানি পানিটা আমি ব্যবহার করব। আলুর সঙ্গে আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এখনই আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো বাঁধাকপিটা দেওয়ার পর ওপর থেকে বাঁধাকপিতে একটুখানি লবণ দিয়ে দিলে এর কিন্তু এক্সট্রা যতটুকু পানি থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে।
ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদিমণিদের কাছে পৌঁছে যাবে। বেগুনিগুলো এখন ভেজে নিচ্ছি, আর এই কড়াইতেই তেল ছিল তাই আমি এই কড়াইতেই বা এই প্যানের মধ্যেই ভেজে নিচ্ছি। এর মধ্যে এক্সট্রা করে আমি তেল দেবো না, দেখলাম অনেকটাই তেল রয়েছে, তো এর মধ্যেই ভাজা হয়ে যাবে আর কি, সেই কারণে ভাবলাম আর তেল দেবো না, আর অল্প কটাই ভাজবো, কারণ কালকের বেশি পরিমাণটা অলরেডি আমি ভেজে নিয়েছিলাম, তাই অল্পটাই ছিল, আজকে সেই অল্পটাই ভেজে নিচ্ছি। তো এই যে এখানে কিন্তু আমি ভাজাভুজিটা শুরু করে দিয়েছি, আর আমি কিন্তু হাই ফ্লেমেই ভাজছি, মানে মিডিয়াম টু হাই ফ্লেমে করেই ভাজবো। লো ফ্লেমে করে ভাজলে কি হবে বলো তো, এখানে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি অ্যাবজর্ব করে নেবে, সে কারণে কিন্তু আমি মিডিয়ামেই গ্যাসের ফ্লেমটা রেখেছি, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব একটা সময় লাগে না ভাজতে। তো এই যে একেবারে ঝট করে ভেজে নিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর কারা কারা বাড়িতে এইভাবে বানিয়ে থাকো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকেরই কিন্তু কোনো কমেন্টারে আমি রিপ্লাই দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আসলে কমেন্ট বক্সটা কোনোভাবেই ওপেন করতে পারছি না, তো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে আমার বাঁধাকপির তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। লাস্টে এই যে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এইভাবেই কিন্তু একেবারে ভাজা ভাজা করে রান্নাটাই বেশি মজা লাগে। তো এখানে কিন্তু একদম ঝোলঝাল রাখলে একদম ভালো লাগে না, তো ছক্কা মানে এরকমই আর কি, মানে একদম পুরো গায়ে গায়ে লেগে থাকবে এরকমটা খেতেই ভালো লাগে। তো এই যে রান্না বান্না কমপ্লিট করলাম, আর এই যে ভাত বসিয়েছিলাম। ভাত বসানোর পর যে ফ্যানটা হয়, একেবারে গরম খসখসে যে ফ্যানটা হয়, সেই ফ্যানের মধ্যেই কিন্তু আমি আমার রান্নাঘরের যে তেল চিটচিটে ন্যাকড়াগুলো হয়ে থাকে, যেটা দিয়ে হয়তো তেলের বোতলগুলো বা গ্যাস ওভেনটা হালকা করে পরিষ্কার করে থেকে রান্না করতে করতে, তাহলে সেই তেল চিটচিটে ন্যাকড়াগুলো কী হয় বলো তো, এমনি সার্ফ দিয়ে ধুতে গেলে কোনোভাবেই ফেনা হতে চায় না, 2-3 বার করে সার্ফ দিলে তবেই দেখা যায় একদম ফেনাটা হয়। তো আমি বেসিক্যালি যেটা করি, একদম গরম খসখসে ফ্যানের মধ্যেই যদি কাপড়গুলোকে চুবিয়ে দিই, আর তারপর ঠান্ডা হয়ে গেলে ওটা কিন্তু তুলে নিয়ে সার্ফে দিলে দেখবে, মানে নর্মাল পানিতে 1-2 বার ধুয়ে নেবে, নেওয়ার পর তারপরে যখন সার্ফে দেবো, এক তো তেলচিটে ভাবটা চলে যায়, আর ভাতের ফ্যান হওয়ার কারণে একেবারে মরমরে হয়ে যায়, মানে কড়কড়ে যাকে বলে, শুকানোর পর এরকম হয়ে যায়। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমনটা হয়েছে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট করে এখন এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপর একেবারে গোসল করে খাওয়া দাওয়া করে আজকের দিনটা শেষ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।